চোখ মেলে নিজেকে বাড়ির বিছানার উপরে দেখতে পায় আমান সাহেব। পাশে দাঁড়িয়ে তার মেয়ে রাত্রি কান্না করছে, আর স্ত্রী মনমরা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে আমান সাহেবের পূর্বের সকল ঘটনা মনে পড়তে লাগলো। সেই পুলিশের বাড়িতে যাওয়া, তাকে কোথাও খুঁজে না পাওয়া, হঠাৎ লাইট অফ হয়ে যাওয়া, তারপর কেউ পিছন থেকে এসে মাথার উপরে আঘাত করা। সবটা চোখের সামনে পরিষ্কার হতে লাগলো আমান সাহেবের। কিন্তু এত কিছু ঘটার পরেও সে নিজের বাড়িতে কি করে এলো বুঝতে পারছে না। এ কি, আমি এখানে এলাম কি করে? অদ্ভুত স্বরে নিজের স্ত্রীর প্রতি প্রশ্ন আমান সাহেবের। তোমাকে আমি কতবার বলেছি এইভাবে কারোর মুখের কথা বিশ্বাস করো না, শুনলে না তো আমার কথা? আজ তোমার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমাদের কি হতো? এই বলে ভদ্র মহিলা কান্না জুড়ে দিলেন। আচ্ছা মানছি ভুল করেছি আমি, কিন্তু আমি বাড়িতে কি করে এলাম সেটা তো বলো। বাবা তুমি একদম কথা বলো না, ডাক্তার এমনিতেই বেশি চাপ নিতে বারণ করেছে তোমায়। আমাকে কেউ আঘাত করে ফেলে দিয়েছিল এইটুকু মনে আছে আমার। এরপর কি ঘটেছে আমি কিছুই জানি না। তোমরা দয়া করে বলবে আমি বাড়িতে কি করে এলাম? এটা না জানতে পারলে আমি আরো বেশি মানসিক অশান্তিতে থাকব। বুঝতে পারছো না কেন তোমরা? মা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। রাত্রির কথা শুনে অবাক হয়ে গেলেন আমান সাহেব। কি রাত্রির মা, তুমি আমাকে খুঁজে পেলে কি করে? আর তুমি তো বাড়িতেই, মানে এখানেই ছিলে তাহলে? আমি এরকম কিছু আন্দাজ করেছিলাম তোমার সাথে হয়তো খারাপ কিছু ঘটবে, তাই লুকিয়ে তোমার পিছন পিছনে ফলো করি। আর যখন তুমি ওই বাড়িতে ঢুকেছো আমি আড়ালে লুকিয়েছিলাম। এরপর যখন দেখি তোমার ফিরতে দেরি হচ্ছে আমার সন্দেহ হয়, তারপর আমি বাড়ির ভিতরে ঢুকি। আমি তারপর এবার দেখতে পাই ঘরের ভিতরে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। আর ঠিক তখনই কেউ আমার উপস্থিতি বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কে ছিল সে? তুমি তাকে দেখতে বা চিনতে পেরেছো? না, এমনিতেই তখন ঘরে প্রবেশ অন্ধকার ছিল, কিন্তু তার ভিতরে তোমাকে চিনতে ভুল হয়নি আমার। কিন্তু দুর্ভাগ্য ওই লোকটার চেহারা দেখতে পাইনি আমি। এটা জানি না সে কোথায় পালিয়ে গেছে। তুমি একবারের জন্য ওর মুখটা দেখতে পেলে ভালো হতো। আমি জানতে পারতাম কে পিছন থেকে এইভাবে ছুরি মারার চেষ্টা করছে আমায়। তখন এত কিছু মাথায় ছিল না আমার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি তোমার মারাত্মক কোনো ক্ষতি করতে দেননি। রাত্রি এইটুকু জানে যে ওর বাবার ক্ষতি করতে চেয়েছিল কেউ, কিন্তু এর আগের কোনো ঘটনা জানা নেই ওর। বাবা মায়ের কথা অনেক কিছুই বুঝতে পারে না সে, আর কি করেই বা বুঝবে? বাবা মা ওর সামনে কিছু প্রকাশ করতে গেলে নিজেদেরই যে ফেঁসে যেতে হয়। আমান সাহেব মাথায় আঘাত পাওয়াতে ডাক্তার তার মাথায় একটা ব্যান্ডেজ বেঁধে দিল, আর সাথে কিছু মেডিসিন। রাত্রির মা তাকে সেবা শুদ্ধা করে সুস্থ করে তোলায় দিনরাত এক করে দিচ্ছে। কিন্তু কে জানে এই সবই তার লোক দেখানো, এর পিছনে যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সেটা সবারই অজানা। রাত প্রায় 11টা, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। এখন আর রাত্রিদের বাড়িতে আগের মতো প্রতি রাতে রুটিন করে ক্লায়েন্ট আসে না। রাত্রির মা একে একে পেমেন্ট ফেরত দিচ্ছে সবাইকে, যদিও এই কাজের জন্য প্রচুর বেগ পেতে হয় তাকে। হঠাৎ ভদ্রমহিলার ফোনটা বেজে উঠল। পাশ ফিরেই দেখে স্বামী অঘরে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে বারান্দায় চলে গেল সে। বারান্দায় কারোর সাথে চুপি চুপি ফোন আলাপ সেরে নিচে নেমে আসলো। তারপর বাড়ির মেইন দরজা খুলে চোরের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে বাইরে চলে যায়। কি ব্যাপার, এত রাতে এভাবে চলে এলে কেন? রাত্রি মায়ের উদ্বিগ্ন স্বরে প্রশ্ন। তোর আর কি করব, কাজটা তো করতে পারলে না তুমি, সবটা ঘেটে ঘ করে দিলে। আমি কি হচ্ছি ইচ্ছা করে করেছি নাকি? তখন কি করে বুঝবো কেউ বাড়ির ভিতরে এসে পড়বে? তোমার কি কাজটা আর একটু সাবধানে করা উচিত ছিল না? আমি সত্যি বুঝতে পারিনি শেষে এভাবে গন্ডগোল পেকে যাবে। কত বড় সুযোগ হাতছাড়া হয়েছে, আজ হয়তো বুঝতে পারছো না তুমি। আমার তোমার উপরে উল্টো রাগ হচ্ছে এখন।
দেখো, এটা রাগারাগি করার সময় নয়। আজকে ওকে মারতেই পারিনি তো কি হয়েছে, সুযোগ আবারও আসবে। হ্যাঁ, সে আশাতেই থাকো। আমার মনে হয় না এমন সুযোগ আর কোনোদিন পাবো। ইচ্ছে করছে ওকে এখনই গিয়ে শেষ করে দেই, কিন্তু সেটা করার উপায় নেই। হ্যাঁ, বাড়ির ভিতরে বসে কিছুই করা যাবে না, এতে সন্দেহের তীরটা তোমার উপরেই তাক করবে সবাই। আজকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারলাম না, এই অনুতাপ ওকে মারার পরে দূর হবে আমার। আচ্ছা, একটা কথা, ওই লোকটা এখন কোথায় যে তোমার স্বামীকে মারতে দেখে ফেলেছিল? আমি ওর একটা ভালো ব্যবস্থা করেছি, টেনশন করো না। শোনো, তুমি এখন চলে যাও, কেউ দেখে ফেললে কি হবে ভাবতে পেরেছো? সেই কারণেই তো রাতের বেলায় দেখো করতে আসলাম, কেউ কিছু জানতে পারবে না। এখন যাও, রাত্রির বাবা জেগে উঠতে পারে। আর হ্যাঁ, এরপর যা করার আরও সাবধানে করতে হবে আমাদের। এমনিতেই এই ঘটনার পরে আরও বেশি সতর্ক থাকবে। আচ্ছা, রাত্রির সেই লকেটটা কোথায় যেটা ফেরত দিতে এসেছিলাম আমি? আছে, আমার কাছেই আছে। সেদিন যে কিনা নাটকটাই না করেছিলে তুমি, আমার সেগুলো ভেবে হাসি পাচ্ছে। আমায় ওইভাবে বের করে দিলে বাড়ি থেকে এগুলো করতে হয়, তুমি বুঝবে না এসব। এখন কেটে পড়ো তাড়াতাড়ি। এরপর সেই বৃদ্ধ রাত্রির মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চুপি চুপি সরে পড়ল। রাতের অন্ধকারে কারো দৃষ্টিগোচর হলো না। সেটা পরের দিন সকালবেলা একটা অপরিচিত নম্বর থেকে কল আসলো রাত্রি মায়ের ফোনে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠে ভেসে আসে, হ্যাঁ বলুন, আপনি আমান সাহেবের স্ত্রী অর্থাৎ রাত্রির মা, তাই তো? হ্যাঁ, আমি আমান সাহেবের স্ত্রী। কোনো দরকারে ফোন করেছেন বলুন? দরকার তো অবশ্যই আছে, এমনি এমনি কেউ কাউকে স্মরণ করে? আচ্ছা বলুন, আপনার সাথে একটা ডিল করতে চাই আমি। ডিল? কিসের ডিল? আর আমি আপনার নাম ধাম পরিচয় কিছু জেনে ডিল করতে যাব কেন? আমি আপনার এক পুরাতন কাস্টমার। এখন আমাকে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই মনে করতে পারেন। দেখুন, আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না আমি। যা বলার পরিষ্কার করে বলুন। আমি আপনার মেয়েকে নিতে চাই। কি বলছেন আপনি এগুলো? পাগল হয়ে গেছেন নাকি? আরে ম্যাডাম, আগে আমার কথা শেষ করতে দিন। আপনার মেয়েকে আমি কিনতে চাই, তার পরিবর্তে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। টাকার কথা শুনে যেন জিহ্বাটা লোভে যেন লক লক করে উঠল আমান সাহেবের স্ত্রীর। টাকার পরিমাণটা শুনে সে আরও বেশি অবাক হয়। একটু খুলে বলবেন যে আপনি আমার মেয়েকে কিনে ঠিক কী করতে চাইছেন? সেটা জানা আপনার কাজ নয়। ধরে নিন আপনি এতদিন ধরে যা যা করে আসছেন সেগুলোই করব, অথবা তার থেকে ভয়ানক কিছু। কেন, কোনো সমস্যা আছে বুঝি? না না, সমস্যা থাকবে কেন? তাহলে আপনি রাজি? আমি পরে ভেবে আপনাকে জানাচ্ছি, একটু সময় দিন আমায়। আচ্ছা ঠিক আছে, আপনি সময় নিন, ভাবুন। এরপর যদি মনে হয় আমি যেটা বললাম সেটা আপনার জন্য লাভজনক, তাহলে জানাবেন আমায়। ঠিক আছে, এই বলে লোকটা ফোনটা রেখে দিল। এদিকে রাত্রি মায়ের কপালে চিন্তার ভাঁজ। সে ঠিক করবে বুঝতে পারছে না, তবে এটা ঠিক, রাত্রিকে এখন সরিয়ে দিতে পারলে তাকে নিত্যদিনের টেনশন বয়ে বেড়াতে হচ্ছে না তাকে। এদিকে রাত্রির অনুপস্থিতিতে আমান সাহেবের একটা ব্যবস্থা করা যাবে। ব্যাস, দুটো পথের কাঁটায় দূর হলে তাহলে নিজের মেয়েকে দিয়ে অর্থ উপার্জন করা ছাড়া কোনো উদ্দেশ্য নেই ভদ্র মহিলার। যদিও সে তাকে ছাড় দিতে চেয়েছিলেন, কিন্তু সময়ের জন্য। কিন্তু এখন এই সুযোগটা কাজে না লাগলে এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে, সেটা কিছুতেই হতে দিতে চায় না সে। তাই সে সিদ্ধান্ত নিল রাত্রিকে ওই লোকটার কাছে বিক্রি করে দেবে। এরপর রাত্রিকে নিয়ে যা খুশি করুক সে। অন্তত প্রতিদিন ঝামেলার থেকে একদিনে সব মিটে যাওয়াই ভালো। কিন্তু এই দূরত্ব মহিলার এর পিছনে যে কোনো ভয় বা আশঙ্কা কাজ করছে না এমনটা নয়। তার ভয় রাজহাঁসের সব ডিম একসাথে পেতে গিয়ে আবার না পথে বসতে হয়। তবে তার ব্যবস্থা করে রেখেছে সে। এর দুদিন পর রাত্রি বারান্দায় বসে আছে। ওর মা তখন হাত দুটো চায়ের কাপ নিয়ে উপস্থিত হলো।
তখন প্রায় সন্ধ্যা। আমান সাহেব বাসায় নেই। তাকে একটা কাজের অজুহাত দেখিয়ে পৌর দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অগত্যা ভদ্রলোক অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে স্ত্রীর আদেশ পূরণ করতে। রাত্রি মা এসে ওর পাশে বসলো। এরপর রাত্রিকেও বসতে বলে। আমার পাশে বস না মা। রাত্রি শুকনো মুখে ওর মায়ের বিপরীত পাশের বেতের সোফাটায় বসলো। কি হয়েছে তোর মা? কদিন ধরে বেশ মনমরা লাগছে তোকে। এই কথা শুনে রাত্রি ওর মায়ের দিকে হাঁ করে তাকিয়ে রইল। মা এমন উদারতা দেখাচ্ছে, এটা দেখে অবাক না হয়ে পারল না সে। না, আমি ঠিক আছি মা, তোমার আমাকে নিয়ে অযথা টেনশন করতে হবে না। আচ্ছা, বাবা কোথায় গেছে? এই তো একটু বাইরে গেছে কাজে, ফিরতে একটু রাত হবে মনে হয়। রাত্রি আর কোনো কথা না বলে নিজের দিকে তাকিয়ে রইল। কি হলো, কোনো কথা বলছিস না যে? এভাবে মুখ তার ভার করে আছিস কেন? কি বলবো তুমি বলো মা, তোমার সাথে কি এমন কথা থাকতে পারে আমার? দেখ, তোর জন্য ভালো করে চা বানিয়ে নিয়ে এসেছি। চল দুই মা আমি মিলে চা খেতে খেতে একটু গল্প করি। আমার একটা চা খেতে ইচ্ছে করছে না। আরে খা না মা, বললে না করতে নেই। তুই না খেলে আমারও খাওয়া হবে না। অনিচ্ছা সত্ত্বে রাত্রি চায়ের কাপটা হাতে নিল। তারপর আস্তে আস্তে চায়ের কাপে চুমুক দেয়। মাও মেয়ের দেখা দেখি চায়ের কাপে চুমুক দিল। মনটা তার পৈশাচিক আনন্দে নেমে উঠছে, কারণ এই চায়ের মেশানো আছে অজ্ঞান হবার কড়া ওষুধ, যা পেটে যাওয়ার সাথে সাথে জ্ঞান হারাবে রাত্রি। তারপর ওকে সেই ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হবে। ক্লায়েন্ট অবশ্য এতক্ষণে বাড়ির কাছাকাছি চলে এসেছে। হয়তো সে আস্তে আস্তে এদিকের কাজ হয়ে যাবে। ভদ্রমহিলা রাত্রির দিকে তাকিয়ে তাকিয়ে এই কথাগুলো ভাবছে আর অপেক্ষা করছে রাত্রি কখন তার চোখের সামনে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে সে। হিসেব অনুসারে এতক্ষণে ওষুধ কাজ করার কথা, কিন্তু রাত্রির ভিতরে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একটু পরে রাত্রির মা তার মাথায় ভীষণ যন্ত্রণা অনুভব করতে লাগলো। সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। সোফার উপরে ঢলে পড়ল সে, যদিও ততক্ষণে জ্ঞান হারায়নি সে। রাত্রি চায়ের কাপটা টেবিলের উপরে রাখলো। এরপর তাকে অবাক করে ধীরে 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 তার দিকে এগিয়ে আসতে লাগলো। কানের কাছে এসে অত্যন্ত নিচু স্বরে ফিস করে বলতে লাগলো, কি ভেবেছিলে আমাকে চায়ের সাথে ওষুধ খাইয়ে দিয়ে অজ্ঞান করে দেবে? দেখলে তো আমার কিন্তু কিছু হয়নি। আমি ঠিক আছি, কিন্তু তুমি আর এখন ঠিক থাকবে না, কারণ ওষুধ দেয়া কাপটা আমি না তুমি নিয়েছো। আমাকে ফাঁসাতে গিয়ে তুমিই ফেঁসে গেলে মা। হঠাৎ রাত্রি মায়ের কল্পনার ঘোর কেটে গেল। ধুর, এসব আমি কি ভাবছি? মাথাটা কি পুরোপুরি গেছে আমার? মনে মনে বলল সে। ইতিমধ্যেই রাত্রি চায়ে মেশানো ওষুধ কাজ শুরু করে দিয়েছে। ধীরে ধীরে চারপাশটা অন্ধকার দেখতে লাগলো সে। তারপরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মেঝেতে ঢলে পড়ে। ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল। হ্যাঁ ম্যাডাম, আমি পৌঁছে গেছি। কাজ হয়েছে তো? হ্যাঁ, কাজ হয়ে গেছে। তুমি বাড়ির ভিতরে ঢুকে পড়ো, আমি দরজা খোলাই রেখেছি। লোকটা একটু পরে এসে বাড়ির ভিতরে ঢুকলো। এসে দেখে রাত্রি অজ্ঞান হয়ে মেঝের উপরে পড়ে আছে, আর সামনে ওর মা দাঁড়িয়ে। বাড়াবাড়ি কিছু হয়ে গেল না তো আবার? আরে না, সেরকম কিছুই হয়নি। তুমি যা করার তাড়াতাড়ি করো। লোকটা রাত্রির কাছে গেল, ওর পাশে হাঁটু গেড়ে বসলো। আচ্ছা, বাড়িতে কেউ নেই তো? বলছি কোনো ঝামেলায় ফেঁসে যাব না তো আবার? কিন্তু না, কেউ নেই বাড়িতে। আর তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয় যে আমি এরকম একটা মূর্খের মতো কাজ করব? ঠিক আছে, ওকে এখান থেকে গাড়িতে তুলতে হবে আগে, আপনি হেল্প করুন। এরপর সেই লোকটা আর রাত্রির মা রাত্রিকে অজ্ঞান অবস্থায় ধরে নিয়ে গাড়ির কাছে নিয়ে গেল। তারপর গাড়ির ভিতরে সিটের উপরে শুয়ে দেওয়া হয়। জ্ঞান ফিরে এলে যেন ঝামেলা করতে না পারে, তাই রাত্রির মা একটা রুমাল দিয়ে তার মেয়ের মুখটা শক্ত করে বেঁধে দিল। যাক, এবার আর চিন্তা নেই, তুমি নির্বিঘ্নে নিয়ে যেতে পারো ওকে। ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে? আমার টাকাটা এবার কড়াই গুন্ডিয়ে দিয়ে মিটিয়ে দিন। লোকটা গাড়ি থেকে একটা টাকার ফেব্রিকেস বের করে ভদ্র মহিলার সামনে ধরলো। টাকা না দিয়ে
কোথাও যাচ্ছি না আমি। এই নিন আপনার টাকা, গুনে নিন। রাত্রির মা টাকাগুলো ভালো করে গুনে নিল। না, কোথাও কোনো গরমিল মনে হলো না তার। সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেতে পারেন এবার। আর শুনুন, আপনার জিনিস আপনি ভালো করে বুঝে নিন, আমি যে কোনো ঝামেলায় না পড়ি। না, আপনি যে উপকার করলেন আমার, এমন কিছু করব না যাতে আপনার প্রবলেম হয়। লোকটা গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই আবারও পিছনে ফিরে তাকালো। ততক্ষণে রাত্রির মা তার ঘরের দিকে পা বাড়িয়েছে। একটা কথা বলি ম্যাডাম, যদিও এটা আমার এখতিয়ারের ভিতরে পড়ে না, তারপরও জিজ্ঞেস না করে পারলাম না। কি কথা? আচ্ছা, রাত্রি আপনার নিজের মেয়ে তো, মানে আপনি তো ওর মা, তাহলে মেয়েকে অন্যের কাছে কিছু টাকার বিনিময়ে এত জেনে তোমার কি কাজ বাপু? যা চেয়েছো পেয়েছো তো, এবার মানে কেটে পড়ো। আপনি চাইলে আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, নির্ভয়ে দিতে পারেন। বললাম না আপনার কোনো ক্ষতি হয় এমন কাজ করব না আমি। হ্যাঁ, আমার মেয়ে, আমি নিজের ইচ্ছাতেই মেয়েকে বিক্রি করে দিচ্ছি। এতে যদি তোমার মনে হয় আমি অনেক খারাপ মা, তাহলে মনে রেখো তুমিও কিন্তু সাধু পুরুষ নও। ঠিক আছে, এবার আসি তাহলে, ভালো থাকবেন। রাত্রির মা আর কোনো কথায় ভ্রূক্ষেপ না করে হনহন করে ঘরের ভিতরে চলে গেল। মেইন দরজা বন্ধ করার আগে একবার বাইরের দিকে উঁকি মেরে তাকালো সে। ততক্ষণে লোকটার গাড়িটা ছেড়ে দিয়েছে। সে তিয়াস নামে নিজের পরিচয় দিয়েছে। তাছাড়া আর দাবি ছিল সে একজন পুরাতন ক্লায়েন্ট। অথচ একে রাত্রির মা কোনোদিন দেখেছে বলে বা আলাপ হয়েছে বলে একটিবারের জন্য হলেও মনে হলো না। তার থেকে বড় কথা, লোকটার চেহারা আচার দেখে মোটেও বোঝা যাচ্ছে না সে এই লাইনের মানুষ। পুরো ব্যাপারটাই বেশ বেখাপ্পা লেগেছে। যদিও এই খটকাগুলো যে প্রথমবারের মতো রাত্রি মায়ের মনে উদয় হচ্ছে এমন নয়, এর আগেও হয়েছে, কিন্তু এতগুলো টাকার কাজে সমস্ত খটকা মনে প্রশ্ন পাত্তা পায়নি তখন। এখন যেহেতু টাকা নেওয়া হয়ে গেছে, সব সংশয় এসে একে একে জমা হচ্ছে। লোকটা যা বলেছে সত্যি তো? কি তার পরিচয়? এতগুলো টাকা দিয়ে রাত্রিকে কিনে নেবার উদ্দেশ্য কি তার? যদিও মনের ভোগ করার লালসা থেকে থাকতো, সেটাই তো যখন তখন মিটিয়ে নিতে পারতো, তাই বলে মানুষটাকেই কিনে নিল সে। এদিক তিয়াস সাহেবের গাড়ি এসে চলছে আপন গতিতে। তার পিছনে সিটে রাত্রির দেহ অজ্ঞান অবস্থায় পড়ে আছে এখনো। বারবার কল আসছে তার ফোনে, সেগুলো ইগনোর করে মনোযোগ দিয়ে ড্রাইভ করতে লাগলো সে। এক পর্যায়ে সে নিজের গন্তব্যে পৌঁছে গেল। সেখানে তার জন্যই কেউ অপেক্ষা করে আছে। তিয়াসকে দেখে সে একটা মুচকি হাসি দিল। বাহ, কাজটা করে ফেলেছো তাহলে। হ্যাঁ, এই দেখুন। আচ্ছা, টাকাগুলো যে নকল বুঝতে পারেনি তো? বাহ, সন্দেহ করেনি তো? না, কিছু সন্দেহ করেনি। আমি যত টাকা চালাক ভেবেছিলাম তাকে ভদ্রমহিলা ততটা চালাক না। এবার গাড়ি থেকে তাড়াতাড়ি নামাও ওকে। না জানি বেচারি কত কষ্ট পাচ্ছে। তিয়াসার লোকটা রাত্রিকে ধরে একটা ঘরের ভিতরে নিয়ে যায়। একটা বিছানার উপরে শুয়ে দেওয়া হলো তাকে। এরপর তারা অপেক্ষা করতে থাকে কখন ঔষধের প্রভাব কাটবে। একটু পরে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাত্রির ওষুধের প্রভাব কাটতে লাগলো। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। এই দৃশ্য দেখে আমান সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তিয়াস লক্ষ্য করলো তার চোখের কোণায় 2-1 ফোঁটা জল জমা হয়ে আছে। এদিকে রাত্রি মায়ের ফোনে একটা কল আসলো। ফোনটা রিসিভ করতেই চমকে উঠল সে। হ্যালো ম্যাডাম, আমি চলে এসেছি, আপনি আপনার মেয়েকে নিয়ে বের হন। কথাটা শোনা মাত্র ভদ্রমহিলাই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আপনি কি মজা করছেন আমার সাথে? একটু আগে মোটা টাকার ফেব্রিক্স ধরিয়ে দিয়ে আমার মেয়েকে নিয়ে গিয়ে এখন নাটক করতে এসেছেন? হোয়াট ননসেন্স! আপনি কি পাগল হয়েছেন? কে টাকা দিল আপনার, আর কেই বা আপনার মেয়েকে নিল? আমি এইমাত্র আসলাম। তার মানে আপনি আসেননি? না, আমি তো আপনাকে আগেই জানিয়ে দিলাম। আস্তে আস্তে রাত 10টা বাজবে, আর এখন 10:45। ভদ্রমহিলার বুঝতে আর বাকি রইল না, কেউ চোখে ধুলো দিয়ে তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
ফোনটা ছুঁড়ে ফেলে টাকার ব্রিফকেসের দিকে ছুটে গেল সে। রাত্রির মা হতাশ করতে করতে ফেব্রিক্সটা হাতে নিল, তারপর মেঝেতে বসে পড়ে। লোকটা ফেব্রিক্স থেকে একটা টাকার বান্ডিল তুলে পরখ করতে লাগলো। সর্বনাশ, এগুলো তো সব ফেক টাকা। কি বলছো তুমি? এগুলো আসল টাকা নয়। না, এখানের একটা নোটও আপনি কাজে লাগাতে পারবেন না। কে দিয়েছে আপনার এইগুলো? বললাম না একটু আগে, একটা লোক টাকা দিয়ে আমার মেয়েকে নিয়ে গেছে আমার থেকে। সেই দিয়েছে। আপনাকে চূড়ান্ত বোকা বানানো হয়েছে ম্যাডাম। এটা কি করলেন আপনি? নিজের সর্বনাশ তো নিজেই করলেন, সাথে আমারও। এবার আমি বসকে কি জবাব দেব? ভুল করেছি আমি, তাকে বিশ্বাস করে ভুল করেছি আমি। আমার টাকা তো গেলই, সাথে মেয়েও। এবার কি করব আমি? কি আর করবেন, বসে বসে কপাল চাপড়ান। আসলে আপনাদের মতো অতি লোভী মানুষের সাথে এমনটাই হয়। টাকার লোভে হিতাহিংতা শূন্যতা হয়ে পড়েন আপনারা। আমি ছাড়ব না, কিছুতেই ওকে ছাড়ব না। একবার খুঁজে পাই, তারপর কি অবস্থা করব ও নিজেই ভাবতে পারছে না। সেই আশাতেই প্রহর শুনতে থাকেন। একটা সত্যি কথা বলতে কি জানেন, আপনি নিজেকে যতটা চালাক মনে করেন ততটাই বোকা। বাই দ্য ওয়ে, আমি গেলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই বলে লোকটা চলে গেল। এদিকে টাকাটা আর মেয়ে হারানোর শোকে হতবিম্বল ভদ্রমহিলা পুলিশের কাছে সাহায্য চাইতে যাবে। সেটা করতে গেলে সে নিজেই আগে ফাঁসবে, এটা ভালো করেই জানা তার। তাই এই মুহূর্তে হাত পা গুটিয়ে থাকা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছে না সে। এদিকে রাত্রির জ্ঞান ফিরে এসেছে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতে লাগলো সে। ঠিক তখনই আমান সাহেব ওর সামনে থেকে সরে পড়ে, কারণ সে চায় না রাত্রি এই মুহূর্তে তাকে দেখে ফেলুক। নিজেকে একটা অপরিচিত জায়গায় দেখে বেশ ভরকে গেল রাত্রি। কি আমি এখানে? আর আপনি কে বলুন তো? তিয়াসকে উদ্দেশ্য করে প্রশ্ন। আপনি আমাকে চিনবেন না, আমার নাম তিয়াস, আর এটা আমার ঘর। মানে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর আমি রাত্রি সবটা মনে পড়তে লাগলো। মায়ের সাথে চা খেতে খেতে গল্প করা, এখানে খেতে খেতে বলতে পান করা বোঝানো হয়েছে। তারপর হঠাৎ করে মাথায় যন্ত্রণা অনুভব করা। এরপর আর কিছু মনে নেই রাত্রির। তবে সে এইটুকু বুঝতে পেরেছে চাটা খেয়ে নিশ্চয়ই অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে এই লোকটার সাথে এখনো এলো কি করে বুঝতে পারছে না। কি হলো, কিছু মনে পড়লো কি? হ্যাঁ, মনে পড়েছে খানিকটা। আমি আমার বাড়িতে জ্ঞান হারিয়েছিলাম, তখন তো মা ছিল আমার সাথে। তারপর আপনার এখানে কি করে চলে আসলাম আমি? একটু পরিষ্কার করে বলবেন আমায়? আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কেন আমাকে নিয়ে এসেছেন এখানে? আমাকে প্লিজ বাসায় পৌঁছে দিন, কারণ বাবা মা নিশ্চয় চিন্তা করছে আমার জন্য। না, এখন তো আর সেটা সম্ভব নয়। আপনার যে আর চাওয়া হবে না। হোয়াট? আপনি কি জোর করে আটকে রাখতে চাইছেন আমায়? দেখুন, একদম ভালো হচ্ছে না কিন্তু। আপনাকে জোর করে আটকে রাখতে কেন যাব আমি? আপনার উপর আমার সম্পূর্ণ অধিকার। সেই অধিকার বোধ থেকেই বলছি কোথাও যাওয়া হবে না আপনার। অধিকার? কিসের অধিকার? আপনার মা একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপনাকে আমার কাছে বিক্রি করেছে। এখান থেকে আপনি আমার সম্পত্তি। আমি যা চাইবো আপনাকে তাই করতে হবে। তিয়াসের কথা শুনে মাথা ঘুরে গেল রাত্রির। সে কিছুতেই ওর কথা বিশ্বাস করতে চাইছে না। আমার মা আমাকে আপনার কাছে কেন বিক্রি করতে যাবে? একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না, বলে দিচ্ছি। আমি মিথ্যা বলি না ম্যাডাম। আপনার মা সত্যি আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। চাইলে প্রমাণ দিতে পারি আমি। কিন্তু আপনার কোনো কিছুই বিশ্বাস করি না আমি, ঠিক আছে? আপাতত 1 সেকেন্ডের জন্য হলেও এই ভিডিওটা বিশ্বাস করে দেখুন, আশা করি সবটা বুঝতে পারবেন। এই বলে তিয়াস তার ফোনটা থেকে টাকা ট্রান্সফারের ভিডিওটা রাত্রি চোখের সামনে ধরলো। পুরো ভিডিওটা দেখে মুখে হাত দিয়ে বিছানার উপরে বসে পড়ল রাত্রি। না, আমি এটা বিশ্বাস করি না।
আমার মা কিছুতেই এটা করতে পারে না আমার সাথে। আমি বুঝতে পারছি একজন মেয়ের কাছে এটা বিশ্বাস করা কতটা কষ্টদায়ক, কিন্তু সত্যি তো এটাই। আপনার মা টাকার জন্য নিজের মেয়েকে একটা পরপুরুষের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করেনি। আর শুধু এইটুকু না, আপনি ভাবতে পারবেন না আপনার মা টাকার জন্য এতদিন ধরে আর কি কি করে এসেছে আপনার সাথে, কি করেছে আমার সাথে বলুন আমায়। সেটা শুনলে সহ্য করতে পারবেন না আপনি। হয়তো তখন আপনাকে বাঁচতেই পারবো না আমি। না, আপনি বলুন, আমি সাহায্য করে নেব। বলুন আমার মা আর কি কি করেছে আমার সাথে। তেজ দেখতে পাচ্ছে রাত্রির দু চোখে বেয়ে জল গড়িয়ে পড়ছে, আর একটু হলেই হাউমাউ করে কান্না করে এমন পরিস্থিতি। কিন্তু তারপরে আজকে সত্যিটা বলতেই হবে রাত্রিকে। এতগুলো বছর ধরে বাবা মা তাকে অন্ধকারে রেখে যে চরম সর্বনাশ করেছে ওর, রাত্রির চোখে ওপর থেকে সেই অন্ধকারে পর্দা সরাতে হবে। নয়তো নিজের প্রতি হওয়া সকল অন্যায়ের কারণ অনুসন্ধান আর তার যোগ্য জবাব কি করে দেবে সে। কি হলো, বলছেন না কেন? প্লিজ চুপ করে থাকবেন না। ঠিক আছে, আমি বলছি। তুমি কিন্তু নিজেকে শক্ত রাখবে, ভেঙে পড়লে একদম চলবে না। হ্যাঁ বলুন, আমি প্রস্তুত। তুমি অসুস্থ থাকতে মাঝে মাঝে, তাই না? সেটা কেন হতো জানো? হ্যাঁ, আমি প্রায় অসুস্থ থাকি। বাবা মা এজন্য চিকিৎসাও করিয়েছে আমার, কিন্তু কোনো কাজ হয়নি। মিথ্যা কথা, কেউ তোমার কোনো সঠিক চিকিৎসা করেনি। কারণ তোমার অসুস্থতার জন্য আর কেউ নয়, একমাত্র তারাই দায়ী। আপনার কথা বুঝলাম না ঠিক। আমাকে অসুস্থ করে রেখে বাবা মায়ের কি লাভ? তোমার বাবা মা তোমাকে প্রতি রাতে ঘুমের ওষুধ খাইয়ে এক প্রকার অজ্ঞান করে রাখতো। তারপর প্রতি রাতে একজন করে ক্লায়েন্ট আসতো তোমার ঘরে, তোমায় নিয়ে ইচ্ছামতো শারীরিক তাড়না মেটাতে তারা। না কোনো চিৎকার, না কোনো হাত পা ছোড়াছুড়ি, কোনো বাধাই ছাড়াই এক প্রকার নীরব ধর্ষণ করে চলে যেত তোমায়। যার বদলেতে তোমার বাবা মায়ের ভাগ্য জুটত মোটা টাকার ভান্ডেল। এভাবে চলতে থাকে প্রতি রাতে একজন পুরুষ একটা করে টাকার ভান্ডেল, বা কখনো তারও বেশি। ইতিহাসের মুখের কথাগুলো যেন লোহার শেলের মতো আঘাত করছে রাত্রিকে। নিজের কানে কোনোদিন এমন ভয়ঙ্কর কথা শুনতে হবে সে কল্পনাও করতে পারেনি। কথাগুলো শেষ হলে চুপ করে বসে রইল সে। শ্বাস প্রশ্বাসের চলাচলের শব্দ পর্যন্ত যেন বন্ধ হয়ে এসেছে তার। তিয়াস এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল, ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। আমি আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছি, আর এটাও জানি কথাগুলো শুনে কোনো মানুষের ট্রমায় চলে যাওয়াটাই অস্বাভাবিক না। আমার নিজের বাবা মা এটা করলো আমার সাথে, এটা শোনার আগে সৃষ্টিকর্তা আমার মৃত্যু কেন দিল না? চিন্তানত স্বরে, একদম ভেঙে পড়বেন না। যা ঘটেছে আপনার সাথে এর জন্য বেশিরভাগ দায়ী আপনার মা। আপনার বাবা কখনো এগুলো করতে চায়নি আপনার সাথে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এত কিছু কি করে জানলেন আমার বিষয়ে? সে না হয় পরে জানতে পারবেন। তার আগে আমাদের যে অনেক কাজ শেষ করতে হবে। আমাদের জানতে হবে আপনার মা কেন এই অন্যায়গুলো করলো আপনার সাথে। সে কি আদৌ আপনার মা, নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আমাদেরকে। আপনি শুনে অবাক হবেন, শুধু আপনি নন, আপনার মা আপনার বাবাকে পর্যন্ত শেষ করে দিতে চায়। আপনার আর আপনার বাবার উপরে তার কিসের এত রাগ, সেগুলো আমাদের দ্রুত সম্ভব জানতে হবে। চলবে।